আসসালামু আলাইকুম। আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি সুরাইয়া। ভবিষ্যৎ আকাশ যুদ্ধের সক্ষমতা অর্জনে চীন একটি বৈপ্লবিক পরিবর্তনের দিকে এগোচ্ছে। দেশটির ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান J-36 এবং J-50 এখন বিশ্ব সমরবৃত্তের নজরের কেন্দ্রবিন্দুতে। চীন শুধু একটি বিচ্ছিন্ন যুদ্ধবিমান তৈরি করছে না, বরং একটি পূর্ণাঙ্গ সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বিশেষত ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিচালনা এবং দূরপাল্লার নিখুঁত হামলার সক্ষমতা সম্পন্ন J-36 যুদ্ধবিমানটি একক প্ল্যাটফর্মের চেয়ে ভিন্ন। এটি অন্যান্য ড্রোন ও নজরদারি ব্যবস্থার সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করবে। অপরদিকে স্থলভাগের পাশাপাশি সমুদ্র সীমায় আধিপত্য বজায় রাখতে চীন তৈরি করছে J-50 নামক বিশেষায়িত বিমান। এটি মূলত বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে পরিচালনার উপযোগী। এর মাধ্যমে চীনের ক্রমবর্ধমান নৌশক্তির উচ্চাকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে। ক্যারিয়ার থেকে উড্ডয়ন ও অবতরণের সময়ে যে ধরনের কাঠামোগত চ্যালেঞ্জ ও প্রতিকূলতা থাকে তা কাটিয়ে ওঠার জন্য J-50-তে থাকতে পারে শক্তিশালী ল্যান্ডিং গিয়ার এবং ভাঁজযোগ্য ডানা। এছাড়া সমুদ্রপথে উড্ডয়নের সময় বাড়তি নিরাপত্তা ও শক্তি প্রদানের জন্য টুইন ইঞ্জিন কনফিগারেশন ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। এটি টাইপ 003 ফুজিয়ান জাতীয় উন্নত রণতরীগুলোর আঘাতকারী ক্ষমতা হিসেবে কাজ করবে। একটি মজার দিক হলো উভয় প্রকল্পে ম্যানড আনম্যানড টিমিং বা চালকবিহীন ড্রোনের সঙ্গে সমন্বয়ে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। চীনের এই দ্রুতগতির প্রোটোটাইপ উন্নয়ন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স প্রোগ্রামের চেয়ে ভিন্ন। যুক্তরাষ্ট্র যেখানে ধীরগতিতে একটি বড় ফ্যামিলি অফ সিস্টেম তৈরিতে বিশ্বাসী, চীন সেখানে দৃশ্যমান সক্ষমতা দ্রুত অর্জনের পথ বেছে নিয়েছে। মোট কথা, এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পগুলি কেবল চীনের সামরিক প্রযুক্তি নয়, বিশ্ব রাজনীতির মেরুকরণ এবং আকাশ যুদ্ধের কৌশলে একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান স্মরণকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানিরা সোমবার দোকানপাট বন্ধ রেখে রাজপথে নেমে আসেন। বিগত কয়েকদিন ধরেই ইরানি রিয়ালের দাম ধারাবাহিকভাবেই কমে যাচ্ছে। বর্তমানে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে প্রায় 14,20,000 রিয়ালে। মুদ্রার এই নজিরবিহীন অবমূল্যায়নের ফলে দেশে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরতে তেহরানের সাদি স্ট্রিট এবং গ্র্যান্ড বাজারের নিকটবর্তী শুশ এলাকায় শত শত মানুষ বিক্ষোভে নেমেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক ব্যবসায়ী স্বেচ্ছায় দোকান বন্ধ করেছেন এবং অন্যদেরও প্রতিবাদে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। সরকারি পরিসংখ্যানেও ইরানের অর্থনৈতিক সংকটের প্রতিফলন স্পষ্ট। ডিসেম্বরে দেশটিতে মুদ্রাস্ফীতির হার গত বছরের তুলনায় 42% বৃদ্ধি পেয়েছে, যেখানে খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় 72%। বিশ্লেষকেরা মনে করছেন, ইরান বর্তমানে অতি মুদ্রাস্ফীতির দ্বারপ্রান্তে। নতুনভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং আগামী বছর থেকে কর বৃদ্ধির সরকারি পরিকল্পনা জনমনে উদ্বেগ আরও বাড়িয়েছে। ইরানের এই চলমান অর্থনৈতিক বিপর্যয়ের মূল কারণ হিসেবে রয়েছে দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক অস্থিরতা। 2015 সালের পরমাণু চুক্তির সময় প্রতি ডলারের মান ছিল মাত্র 32,000 রিয়াল। 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসার পর ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সরাসরি যুদ্ধ এবং পরবর্তীতে জাতিসংঘের পক্ষ থেকে পুনরায় পারমাণবিক নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশটির অর্থনীতি গভীর সংকটে পড়েছে। বর্তমানে তেহরানের প্রধান বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। রাশিয়াও মনে করছে ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে নিয়মিত বৈঠক শেষে বলেন, শান্তি চুক্তি প্রায় 95% সম্পন্ন। তিনি আরও জানান, আলোচনার গতি ইতিবাচক এবং শান্তির পথে বিশ্ব এখন আরও কাছাকাছি। পেসকভ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ট্রাম্পের এই বক্তব্য সঠিক এবং আলোচনার শেষ ধাপ দৃশ্যমান। তিনি আরও জানান, ট্রাম্প শীঘ্রই জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিস্তারিত বিষয় নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করবেন। তবে মধ্যস্থতা সংক্রান্ত নির্দিষ্ট বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাশিয়া এখনো সতর্ক রয়েছে। ইতোপূর্বে জেলেনস্কি 20 দফার একটি প্রস্তাবের কথা উল্লেখ করেছিলেন। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই প্রস্তাবের নির্দিষ্ট সমর্থন জানাননি।
জেলেনস্কি জানিয়েছেন, যদি আলোচনায় অগ্রগতি ব্যাহত হয় তবে রাশিয়াকে বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবা উচিত। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পেসকভ বলেন, ইউক্রেনের ফ্রন্ট লাইনে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে এবং কিয়েভকে এই বাস্তবতা বুঝতে হবে। তার ভাষ্য, রাশিয়ার লক্ষ্য অর্জনের প্রেক্ষাপটে যুদ্ধবিরতি এবং সংঘাতের সমাপ্তি প্রয়োজন। রাশিয়া দীর্ঘদিন ধরে বলছে কূটনৈতিক সমাধানই সর্বোত্তম পথ। তবে ন্যাটোর ভূমিকা এবং রুশভাষী জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি সংকটকে তীব্র করার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে মস্কোতে। ব্যাডমিন্টন কোর্টে এবার ইতিহাস গড়ল একটি রোবট। মানুষের বিপক্ষে খেলেই বিশ্ব রেকর্ড গড়েছে চীনের তৈরি একটি ব্যাডমিন্টন খেলুড়ে রোবট। চীনের ঝেজিয়াং প্রদেশের শাওশিং শহরে আয়োজিত এক বিশেষ ম্যাচে মানুষের সঙ্গে মুখোমুখি হয় 4 চাকার এই রোবটটি। ম্যাচে এটি টানা 1452 বার সফলভাবে শাটলকক ফেরত পাঠিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে। এটি কোনো মোবাইল রেকর্ডের সবচেয়ে বেশি সংখ্যক ধারাবাহিক কাউন্টার হিট এর রেকর্ড। রোবটটি তৈরি করেছে জেজিয়াং শেনচেন কাইডং টেকনোলজি কোম্পানি। গিনেস কর্তৃপক্ষ সরাসরি উপস্থিত থেকে রেকর্ডটি স্বীকৃতি দেয়। ম্যাচে চীনের কয়েকজন দক্ষ ব্যাডমিন্টন খেলোয়াড় রোবটটির বিপক্ষে অংশ নেন এবং পুরো খেলাটি ছিল তীব্র প্রতিযোগিতামূলক। আয়োজকদের মতে রোবটটিতে ব্যবহার করা হয়েছে উন্নত ভিশন সিস্টেম ও উচ্চগতির কন্ট্রোল প্রযুক্তি। শাটলককের গতি ও দিক শনাক্ত করে মিলিসেকেন্ডের মধ্যেই প্রতিক্রিয়া জানাতে পারে এটি। ফলে দীর্ঘ সময় ধরে নিখুঁতভাবে শট ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এই সাফল্য প্রমাণ করে ক্রীড়া ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তি মানুষের সমকক্ষ হয়ে উঠেছে। মানুষের সঙ্গে রোবটের এই প্রতিযোগিতা ভবিষ্যৎ খেলাধুলার জগতে আরো নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টায় 2025 সালে অন্তত 3090 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্পেন ভিত্তিক মানবাধিকার সংগঠন কমিনান্ডো ফ্রন্টিয়ারাস। নিহতদের মধ্যে রয়েছেন 437 জন শিশু ও 192 জন নারী। সংস্থাটির তথ্য মতে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি হিসেবে বিবেচিত। যদিও সামগ্রিকভাবে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীর সংখ্যা কিছুটা কমেছে, তবে গিনি উপকূল হয়ে নতুন ও ঝুঁকিপূর্ণ পথ ব্যবহারের প্রবণতা বেড়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের 15 ডিসেম্বর পর্যন্ত দেশটিতে পৌঁছেছেন প্রায় 35,935 জন অভিবাসী, যা গত বছরের তুলনায় 40% কম। তবে এদের প্রায় অর্ধেকই এসেছে পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জ হয়ে। এদিকে আলজেরিয়া থেকে স্পেনের ইবিজা ও ফোরমেন্তোরা দ্বীপে যাওয়ার পথেও অভিবাসনের হার বেড়েছে। আগে যেখানে মূলত আলজেরীয় নাগরিকরা এই রুট ব্যবহার করতেন, এখন সেখানে সোমালিয়া ও দক্ষিণ সুদানের অভিবাসীরাও যুক্ত হচ্ছেন। কমিনান্ডো ফ্রন্টিয়ারাস জানিয়েছে, এই রুটে 2025 সালে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1037 জনে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। উল্লেখ্য, 2024 সালে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত 10,457 জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছিলেন। এই পরিসংখ্যান ইউরোপমুখী অবৈধ অভিবাসনের ভয়াবহ মানবিক সংকটকে আবারও সামনে এনে দিয়েছে। আজকে বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন মিডিয়া আউটলুক।